বাংলাদেশের খেলা দেখছো? ইয়েস হ্যাঁ ভাই ভাইয়া, দেখছি। অস্থির খেলা খেলছে। শাকিব তো একাই 4 উইকেট নিয়ে নিছে। ওই তো মাঝে দিয়ে যখন নাকি মেয়ার পিটানো শুরু করছিল, মেয়ার আর পাওয়েল, তখন তো ভাবলাম যে রান আবার কত নিয়ে নেয়, এরপরে যে ধুমধাম পড়ে গেছে সব। না, পাওয়েল স্যার ভালো খেলে কিন্তু ওরা। হ্যাঁ, ওটা তো ভালো খেলে। ইয়েস, নিউ টিম বাট পাইছে কিছু তো একদিন। করতে পারলো না, 122 রানে প্যাকেট। বাট বাংলাদেশের অবশ্য কষ্ট হয়েছে ভাইয়া জিততে, যতটুকু বুঝলাম। সাকিবের বল ভয় পাইতেছিল, খেয়াল করলাম। হ্যাঁ, মুস্তাফিজের বলে ফার্স্টের দিক দিয়ে একটু এরকম ইয়ে করে খেলতেছিল। ইয়েস ভাইয়া, আজকে সাকিবের মুস্তাফিজের সময় বল তো সুইং সামনে খাইছে। গাল্লি মালি সব নিয়ে এসে বসে। ওকে, সো তাহলে we will be starting a new chapter today, forces and shape, chapter 2. হ্যাঁ, সো ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের জন্য আচ্ছা ভাইয়া, এক্সারসাইজ কি 1 থেকে 17 পর্যন্ত ফুল করব? হ্যাঁ ফুল করবা, স্যাটারডের জন্য হোমওয়ার্ক থাকবে এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এন্ড এটা স্ট্যান্ডার্ড এইটে অলরেডি তোমরা করছেন, আমি সলিউশনও করাইছি স্ট্যান্ডার্ড এইটে, সো এটাতে প্রবলেম হওয়ার কথা না। বাট স্টিল আমরা স্যাটারডেতে যখন তোমাদের হোমওয়ার্কের সলিউশন করাবো তখন পুরোটা করাই দিব আবার, বা ডিসকাস করব যেগুলোতে প্রবলেম ফেস করছো। ওকে ভাইয়া আপনি কি হোমওয়ার্ক পাঠাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক ওই মেসেঞ্জারে পাঠাবা। physics book chapter 1 1 to 17। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া হোমওয়ার্কের কথাটা একটু আরেকবার রিপিট করো তো। হোমওয়ার্কেরটা যে চ্যাপ্টার 1 এর যে এক্সারসাইজ কোশ্চেনস গুলি আছে না, ওগুলি তোমরা জি। খাতায় সলভ করে দেন ওগুলির ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাবা, বুঝছো? ওকে, সো এটা স্যাটারডের আগে পাঠাবা। না না, আজকে আমরা চ্যাপ্টার 2 পড়বো, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। হোমওয়ার্কের জন্য যে লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিলে মাত্র একদিনের গ্যাপ পাইতা, তো তো এর জন্য আজকে তো ওয়েডনেসডে, সো এরপরে থার্সডে আছে, ফ্রাইডে আছে বন্ধ, সো স্যাটারডের আগে এর জন্য ফ্রাইডের মধ্যে করে জমা দিয়ে দিবা। ওকে, আচ্ছা, সো এখন লেটস স্টার্ট দ্য নিউ টপিক, ফোর্সেস এন্ড শেপ। ফার্স্ট অফ অল, ফোর্স কি জিনিস বলো তো? ফোর্স অ্যাকচুয়ালি কি? ফোর্স হলো, আমরা যদি একদম বেসিক টার্মে ডিফাইন করি, ফোর্স ইজ আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট। ওকে, সব ফোর্সই হলো একটা টাইপ অফ পুশ অর পুল, এমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফোর্স ফান্ডামেন্টালি অ্যাকচুয়ালি কয় টাইপের হয় ওই জিনিসটা তোমরা আগে যারা পড়ছো তারা অলরেডি জানো। এখানের মধ্যে মনে করো আমরা ফোর্স, কতগুলি ফোর্স পড়ি। সাপোজ এখানের মধ্যে ওয়েট একটা ফোর্স, পুশিং একটা ফোর্স, পুলিং একটা ফোর্স, এরপরে কি নরমাল রিঅ্যাকশন ফ্রিকশন ফোর্স একটা ফোর্স, ঠিক আছে, এরপরে ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, তাই না? এরকম অনেক টাইপের ফোর্সের নাম তোমরা জানো। দেন আচ্ছা ইলেকট্রিক ভাইয়া, ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ বলো। এয়ার রেজিস্ট্যান্স কি এক ধরনের ফ্রিকশন না? হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স এক ধরনের ফ্রিকশন, ওইটাও আমাদের একটা টাইপ অফ ফোর্সের আন্ডারে পড়ে, ওইগুলো আমরা বলবো, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমরা যে জিনিসটা বলতেছি খেয়াল করো, যে ফোর্স যে আমরা এতগুলি বললাম, দেন আপ থ্রাস্ট নামের একটা ফোর্স আছে। ওকে, তো এরকম অনেকগুলি ফোর্সের নাম তোমরা জানো, কিন্তু ফোর্সকে আমরা একদম ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্সের ক্লাসিফিকেশন যদি করি, ফোর্স অ্যাকচুয়ালি কয়টা জানো ওয়াসি? না ভাই, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স 3 3 or 4, ঠিক আছে? তো তাহলে ফার্স্টে আমরা ফোর্সের ডেফিনেশনটা লিখে ফেলি, ফোর্সটা কি? আচ্ছা ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের কি মানে আলাদা আলাদা করে লেকচার নাম্বার রাখবো? হ্যাঁ হ্যাঁ, যে ওখানে মনে করো চ্যাপ্টার 1 এর এরকম লেকচার 1 থেকে 7, দেন চ্যাপ্টার 2 এর লেকচার 1, দেন চ্যাপ্টার 2 এর লেকচার 2, এরকম এরকম, ঠিক আছে? ওকে, সো তাহলে ফোর্সটা কি? ফোর্স ইজ আ পুশ অর পুল অন অ্যান অবজেক্ট অর অন এনিথিং বেসিক্যালি। তা এখন ফোর্স ফান্ডামেন্টালি কয় টাইপের এটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট এটা আমরা জেনে রাখলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ খুবই হেল্প হবে। ওকে, সো forces are fundamentally of 4 types. কি কি? গ্র্যাভিটেশনাল, Gravitational,
ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস? একটা ম্যাসের থেকে আরেকটা ম্যাসের মধ্যে যে অ্যাট্রাকশন হয়। ভেরি গুড। সো তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখবো দেখো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ সুভা, গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কি বলি? আর্থ আমাদেরকে কি করে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে টানে না? হ্যাঁ। তো তাহলে আর্থ যে আমাদেরকে নিচের দিকে টানতেছে, আমরাও কিন্তু অ্যাকচুয়ালি আর্থকে উপরের দিকে পুল করি। হ্যাঁ, যে আমরা কি বলি, নিউটনস থার্ড ল কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন না? সো তাহলে আর্থ আমাদেরকে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচে পুল করে, আমরাও কি করব, আর্থকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে উপরে পুল করি। ওইটা নিয়ে আমরা এখন ডিল করব না, ওগুলো আমাদের বড় হলে আসবে। আমাদের জাস্ট জেনে রাখতে হবে একটা ব্যাপার, কি ব্যাপার, যে কোনো দুইটা অবজেক্ট, হ্যাঁ, এনি টু অবজেক্টস হুইচ হ্যাভ মাস, তাদের নিজেদের মধ্যে কি হবে, দেয়ার উইল বি আ অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, যে কোনো দুইটা অবজেক্ট যাদের মাস আছে, তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, এন্ড দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সো এটা হলো ফার্স্ট এর ব্যাপার। এরপরে এই জিনিসটা আমরা জাস্ট ছোট করে লিখে রাখি যে গ্র্যাভিটেশনাল ফোর্স জাস্ট সিম্পল টার্মসে কি জিনিস, ইট ইজ দ্য attractive force between any two objects which have mass. So তার মানে ম্যাস ওয়ালা যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, ওটাকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, নিধিটা কি বিয়ে খেয়ে চলে আসছো? না ভাই, আমি এখনো গ্রামে। ও আচ্ছা, ভেরি গুড। দেখছো কত ডেডিকেটেড স্টুডেন্ট ওখানে থেকেও ক্লাস করতেছে। ভাইয়া আমিও তো গ্রামে। ও আচ্ছা, থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল আমাদের কি গেল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কি, it is the attractive force between any two objects which have mass. All right, ওয়ালাইকুম আসসালাম আবিদ। সমস্যা নাই, তোমাদের অ্যাকচুয়ালি সিনিয়রদের ক্লাসটা আমার 2-3 মিনিট এক্সট্রা নিতে হয়েছিল, তখন মাইশাকে বললাম যে আগের ব্যাচের ক্লাসে ঢুকে গেছে, ও তো তখন জিব্বা কামড়ায় ধরে ফেলছে যে আল্লাহ কি করলাম এটা। ওখানে ঢুকলে কোনো সমস্যা নেই, জাস্ট ওগুলি ক্লাস দেখে ভয় না পাইলেই হইলো। হ্যাঁ, ওগুলি যতই পড়বা আস্তে আস্তে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, ওগুলো তোমরাও পারবা। ওকে, আচ্ছা, সো তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস হুইচ হ্যাভ মাস। দেন এটা হলো একটা ডাস্টবিন, যে অন্য যে কোনো টাইপের ফোর্সের আন্ডারে ফেলতে না পারলে এই আন্ডারে পড়ে। আমরা এটা লিখবো, বাট পরে এটার জন্য জায়গাটা খালি রাখি। এখন 3 নাম্বারটা। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা বলো। আচ্ছা পরে বলি। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে এরপরে কি, একটা হলো, এটা হলো বেসিক্যালি নিউক্লিয়ার ফোর্স, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি আর কি। হ্যাঁ, নিউক্লিয়ার ফোর্স, এইটার দুইটা ক্লাসিফিকেশন, একটা হলো স্ট্রং আর একটা হলো উইক। ওকে, সো এইটার অ্যানসার তোমাদের ক্লাসে আমি স্ট্যান্ডার্ড 8-এ অ্যানসারটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তাশফিকি অ্যানসারটা দিছিল, যে বলছিল শিওর না, বাট এমন একটা জিনিস হইতে পারে, যে আমি জিজ্ঞাসা করছিলাম যে প্রোটন, হ্যাঁ, এটা কাকে জিজ্ঞাসা করা যায়, শারিব, শারিব বলো যে তুমি তো কেমিস্ট্রিতে পড়ছো না, অ্যাটম কি দিয়ে বানানো? protons and neutrons আর ইলেকট্রন, তাই তো, তিনটা জিনিস। electrons হ্যাঁ, প্রোটনস, নিউট্রনস এন্ড ইলেকট্রনস, এগুলো দিয়ে বানানো। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, সো এখন কোন জিনিসগুলি কোথায় থাকে, প্রোটনস আর নিউট্রনস থাকে কোথায়, নিউক্লিয়াসে, তাই না? nucleus ইয়েস, প্রোটনস আর নিউট্রনস থাকে নিউক্লিয়াসে, এন্ড ইলেকট্রনস কি করে, নিউক্লিয়াসের অ্যাবাউটে অরবিট করতে থাকে, তাই না, নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। দ্যাটস ভেরি গুড। ওকে, সো এখন তুমি বলো তো আমাকে একটা অ্যানসার, যে প্রোটনসের চার্জ কি, পজিটিভ নাকি নেগেটিভ? positive পজিটিভ। আর নিউট্রনের চার্জ?
নেগেটিভ। নিউট্রনের তো চার্জ নাই, নিউট্রন হলো নিউট্রাল। চার্জই তো নাই ও নিউট্রন। হ্যাঁ হ্যাঁ নেগলিজিবল। ওকে, নেগলিজিবল না, জিরোই, নাই, ঠিক আছে। ওকে, সো এখন থ্যাংক ইউ শারিফ। শারিফ আমাদেরকে দুইটা ইনফরমেশন ভালো মতো দিয়ে দিছে। কি কি? প্রোটনস এন্ড নিউট্রনস কোথায় থাকে আজমাইন? প্রোটনস এন্ড নিউট্রনস থাকে নিউক্লিয়াসে, এন্ড প্রোটনের চার্জ হলো পজিটিভ, আর নিউক্লিয়াসের চার্জ কি? জিরো। নিউক্লিয়াসের চার্জ হলো জিরো। সো এখন বলো আজমাইন, যে নিউক্লিয়াস কি খুবই ছোট জায়গা না? নিউক্লিয়াসটা এত ছোট একটা Yes, sir. জিনিস, এন্ড এখানের মধ্যে এই যে প্রোটন গুলি থাকে, প্রোটন গুলি না পজিটিভলি চার্জ, আর পজিটিভ সেম চার্জ কি করার কথা বলো তো? সেম চার্জ কি একজন আরেকজনকে রিপেল করার কথা না? হ্যাঁ। তো তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলি আছে, এই যে আমি একটা নিউক্লিয়াস আঁকি, যে মনে করো দিস ইজ দ্য নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের মধ্যে এই ব্লু কালার দিয়ে আমি কয়টা পার্টিকেল আঁকলাম? দেন হোয়াইট কালার দিয়ে কয়টা পার্টিকেল আঁকলাম? সো এখন ব্লু কালার পার্টিকেল গুলো হলো প্রোটন, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে কি করতেছে? এই যে তাশফিক, এগুলো কথা বলা বন্ধ করো চ্যাটে। আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো খেয়াল করো আজমাইন, যে এই যে নিউক্লিয়াসটাই, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। নিউট্রনের তো চার্জ নাই, তারা ভালো। এখন প্রোটনের চার্জ আছে, এন্ড দে উইল বি ডুইং হোয়াট? দে উইল বি অ্যাট্রাক্টিং ইচ আদার অর রিপেলিং ইচ আদার? রিপেলিং ইচ আদার। সো এখন কি করার কথা? নিউক্লিয়াসটা রিপেল করে, যে প্রোটনগুলি নিউক্লিয়াসটাকে রিপেল করে কি করার কথা? ভেঙে ফেলার কথা না? Yes. তো তাহলে নিউক্লিয়াসটা ভেঙে কেন যায় না? ওদের রিপেলিং ফোর্স উইক। রিপেলিং ফোর্স উইক না, ওদের রিপেলিং ফোর্স অনেক স্ট্রং। নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স স্ট্রং নিউক্লিয়ার আছে। ফোর্স। তাদের রিপালসিভ ফোর্স অনেক স্ট্রং, বাট এর থেকে বা এই রিপালসিভ ফোর্সটাকে, রিগার্ডলেস অফ দিস রিপালসিভ ফোর্স, যে রিপালসিভ ফোর্সটা কি করতে চাচ্ছে মুস্কান? রিপালসিভ ফোর্সটা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে। ওকে, সো তাহলে রিপালসিভ ফোর্সটা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে, কিন্তু নিউক্লিয়াস তো ভাঙে না, নিউক্লিয়াসটা তো ইনট্যাক্ট থাকে, তাই না? সো তাহলে নিউক্লিয়াসটা ইনট্যাক্ট কিভাবে থাকে? মানে কোন একটা ফোর্স এটাকে কি করতেছে? ধরে রাখার ট্রাই করতেছে নাকি? যে রিপালসিভ ফোর্স নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে, and there must be some other force যেটা কি করবে? নিউক্লিয়াসটাকে ধরে রাখার ট্রাই করবে, and that force is strong nuclear force, ঠিক আছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি করে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা নামের মধ্যে স্ট্রং আছে, বিকজ দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স অ্যামাং অল দ্য ফোর্সেস। আমরা যে চারটা ফোর্স লিস্ট করব, এই চারটা ফোর্সের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা হলো সবচেয়ে বেশি কাজ করে, বা তার স্ট্রেংথ হলো সবচেয়ে বেশি। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি করে? নিউক্লিয়াসটাকে ইনট্যাক্ট ভাবে ধরে রাখে। ওকে, নিউক্লিয়াসটাকে কি করতে দেয় না? স্প্লিট করতে দেয় না। অলরাইট। আর উইক নিউক্লিয়ার ফোর্স হলো আমাদের রেডিও অ্যাক্টিভিটির এমিশনের সাথে রিলেটেড। এইসব জিনিস আমরা এখন দেখবো না, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম যে ফোর্স আমাদের ফান্ডামেন্টালি কয় টাইপের? সুজল, ফোর্স আমাদের ফান্ডামেন্টালি 4 টাইপের, ঠিক আছে? ওকে, তো তাহলে আচ্ছা ভাই, এখানে প্রোটন গুলো রিপেল কেন করে? প্রোটন পজিটিভ চার্জ না, তো পজিটিভ পজিটিভ কি করবে? রিপেল করবে না, ওইটার জন্য, ঠিক আছে। সো এই যে সেম চার্জে রিপেল করে, এর জন্য। ওকে, আচ্ছা। সো তাহলে নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা শুধু জেনে রাখো কি হয়। These forces act within the nucleus, ঠিক আছে। এটা জাস্ট নিউক্লিয়াস অফ এন অ্যাটমের মধ্যে বাউন্ড, নিউক্লিয়াসের বাইরে পর্যন্ত এই ফোর্সের কোনো ইফেক্ট নাই। সো তাহলে নিউক্লিয়ার ফোর্সটা কি? জাস্ট এতটুকু জানলেই হবে এখনের জন্য। কি জানতে হবে? নিউক্লিয়ার ফোর্সটা কি করে? নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। ওকে, সো তাহলে আমরা 3 টাইপের ফোর্স অলরেডি দেখে ফেলছি। কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? রূপকথা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হলো যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে, তারা কি করবে? একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, and that force will be called gravitational force, তাই না? ওকে,
এন্ড নিউক্লিয়ার ফোর্স গুলি কি? নিউক্লিয়ার ফোর্স উইক হতে পারে, স্ট্রং হতে পারে, দুই টাইপের এমন ফোর্স, বাট তাদের মেইন ক্যারেক্টারিস্টিকটা কি? নিউক্লিয়ার ফোর্সেস উইল অ্যাক্ট উইদিন দ্য নিউক্লিয়াস। এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব পরে বড় হইলে। ওকে, এন্ড নাও যেটা বলতেছিলাম একটা ডাস্টবিন ফোর্স, এটা কি? যেই ফোর্সই গ্র্যাভিটেশনাল বা নিউক্লিয়ার ফোর্সের আন্ডারে পড়বে না, ওকে, যেই ফোর্সকেই তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে অর নিউক্লিয়ার ফোর্সের আন্ডারে ফেলতে পারবা না, চোখ বন্ধ করে, দ্যাট ফোর্স উইল বি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও বলা হয়। আচ্ছা ভাইয়া, তাহলে ফ্রিকশন ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স বলা যায় না? না, ফ্রিকশন ফোর্সটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ, এটা আমরা বলতেছি আবার, সরি, ইলেকট্রোম্যাগনেটিক আবারও লিখতেছিলাম। ইলেকট্রো না লিখে তুমি এলট্রো লিখছো কেন? ইলেকট্রো মানে সি দাও নাই ওয়ার্ডটা। কিন্তু ফ্রিকশন ফোর্স তো গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো কাজ করে না। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি বলতো? যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। যে আর্থ আমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে, হ্যাঁ, আমার একটা ম্যাস আছে, আমার ল্যাপটপের একটা ম্যাস আছে, আমার ল্যাপটপের মধ্যে কি করতেছে? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে। আমার একটা ম্যাস আছে, পেন্সিলের একটা ম্যাস আছে, সো তাহলে কি হবে? আমার মধ্যে আর এই পেন্সিলের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। আর্থের একটা ম্যাস আছে, সানের একটা ম্যাস আছে, তো তাহলে তাদের মধ্যে কি করবে? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ওকে, সো তাহলে শুধু জাস্ট বিকজ উই হ্যাভ ম্যাস, যে কোনো অন্য ম্যাসওয়ালা অবজেক্টের সাথে আমাদের কি আছে? একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। ওকে, কিন্তু আমরা বাকিদের অ্যাট্রাকশন গুলো, এই যে আর্থের অ্যাট্রাকশনটা ভালো মতো বুঝতে পারি, যে কোন একটা কিছুকে এরকম উপর থেকে ফেলে দিলে সে কি করে? নিচে পড়ে যায়। তো একদম ভিজিবল যে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সটা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মধ্যে আর মনে করো এই মাউসের মধ্যে, তো এই দুইজনের মধ্যেও তো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে, বাট এটা এত স্ট্রংলি ফিল করি না কেন? বিকজ এই ফোর্সটা খুবই উইক। কেন উইক? এগুলো আমরা ক্যালকুলেশন যখন দেখবো বড় হইলে, তখন দেখবো যে এই ফোর্স গুলার ভ্যালু খুবই ছোট হয়। ওকে, সো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি সুভা? জাস্ট ম্যাসওয়ালা দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ওকে, ফ্রিকশনের ব্যাপারটা কি? অন দা আদার হ্যান্ড, ফ্রিকশনটা হলো যে কোনো দুইটা সারফেস যখন এরকম কন্ট্যাক্টে থাকবে, হোয়াট উইল হ্যাপেন? তাদের দুইজনের এই যে ইলেকট্রন গুলি, তোমাদেরকে এটা কি বলে ওরিয়েন্টেশনের সময় স্ট্যান্ডার্ড 8 এর এমন কথা বলছিলাম না যে বলতো সুভা আমি কি এই পেনটাকে টাচ করতেছি? এটা তুমি 7 এ বলছিলে লাস্টের দিকে। ও আচ্ছা, 7 এ, ইয়েস। সো তাহলে এই পেনটাকে তো আমি টাচ করতেছি না, কেন? বিকজ আমি কি দিয়ে বানানো তাশফিক? ইলেকট্রন দিয়ে অর অ্যাটমস দিয়ে বেসিক্যালি, তাই না? আমি অ্যাটম দিয়ে বানানো, এই পেন্সিল অ্যাটম দিয়ে বানানো। সো এখন অ্যাটমের আউটার শেলে কি থাকে? ইলেকট্রনস ভাইয়া। অ্যাটমের আউটার শেলে ইলেকট্রনস থাকে, দ্যাটস ভেরি গুড। সো এখন ইলেকট্রন কি করবে সুজাল? ইলেকট্রন অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? ভেরি গুড, রিপেল করবে। তো তাহলে এই যে আমি পেন্সিলটাকে এরকম টাচ করার ট্রাই করতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং? আমার ফিঙ্গার টিপসের যে অ্যাটম আছে আর এই পেন্সিলের বাইরের দিকে যে লেয়ারটা, ওর যে অ্যাটম আছে, আমাদের ইলেকট্রন গুলি কি করতেছে? একজন আরেকজনকে রিপেল করতেছে না? সো তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি কি করতে পারতেছি না? আই এম নট বিং এবল টু টাচ দিস পেন্সিল ফুললি। বুঝছো? এই পেন্সিলটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি টাচ করতে পারতেছি না। দেয়ার ইজ আ টিনি টাইনি গ্যাপ বিটুইন মাই ফিঙ্গার টিপস এন্ড দ্য পেন্সিল। ওকে, সো এই জিনিসটা কি? দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যে চার্জের মধ্যে যে রিপালসিভ ফোর্স কাজ করতেছে। ইলেকট্রন একটা চার্জড পার্টিকেল, এইখানের ইলেকট্রন আর একটা চার্জ পার্টিকেল, তো দুইটা ইলেকট্রনের মধ্যে যে রিপালসিভ ফোর্স কাজ করবে, তো এটা কি ফোর্সের আন্ডারে পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে। ফ্রিকশনটাও এয়ার এমন। রেজিস্ট্যান্স কিসে পড়বে? এয়ার রেজিস্ট্যান্স ও ইলেকট্রোম্যাগনেটিক। এয়ার রেজিস্ট্যান্স ও ইলেকট্রোম্যাগনেটিক, ফ্রিকশন ও ইলেকট্রোম্যাগনেটিক, নরমাল রিঅ্যাকশন ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক, আপথ্রাস্ট ইলেকট্রোম্যাগনেটিক, বাকি যত কিছু যেটা বললাম কি সুজাল, দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড নিউক্লিয়ার ফোর্স হচ্ছে না এমন যে কোনো ফোর্স তুমি পাও, ওটা চোখ বন্ধ করে কেমন টাইপের আন্ডারে পড়বে?
It will be electromagnetic electromagnetic or electrostatic or force. electrostatic. ওকে, সো এখন দেখো সুজল আচ্ছা, ব্যাপারটা স্যার। কি? হ্যাঁ বলো। আমরা যদি একটা প্রোটন আর ইলেকট্রনকে অনেক জোরে পুশ করতে থাকি, তো এরকম কি হবে যে ওই দুইটা মার্জ করে নিউট্রন হয়ে যাবে? এটা হয়, হ্যাঁ, এটা হয় যে প্রোটন আর ইলেকট্রন মিলে নিউট্রন ফর্ম করে, বুঝছো? এইটা আমরা অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে পড়বো, হ্যাঁ, যে ব্ল্যাক নিউট্রন হোল স্টার না কিভাবে ভাইয়া? ক্রিয়েট হয়, ব্ল্যাক হোল আর নিউট্রন স্টার, বুঝছো? ব্ল্যাক হোল আর নিউট্রন স্টার অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয় ওইটা যখন পড়বো তখন আমরা দেখবো। যে সুপারনোভার নাম শুনছো তোমরা? জি সুভা, ভাইয়া। ইয়েস স্যার। সুপারনোভা এক্সপ্লোশনের নাম শুনো নাই কখনো? আচ্ছা, তো সুপারনোভা শুনছি। অ্যাকচুয়ালি কি হয়, অনেক হিউজ সাইজের যে স্টার গুলি থাকে ওদের লাইফের শেষে তারা কি করে, এক্সপ্লোড করে। এত হিউমাঙ্গাস এক্সপ্লোশন যে বলার বাইরে। আর্থের বয়স কত জানো? আর্থ কত ইয়ার্স ওল্ড? 38 billion years 2021 30 না 38 billion years মনে হয় এরকম কিছু না একটা। না, 4.8 ইউনিভার্সের এজই হলো 14 বিলিয়ন ইয়ার্স, বুঝছো? এজ অফ ভাইয়া ইউনিভার্স, 14 মিলিয়ন or something মনে নাই। এজ অফ দ্য ইউনিভার্স হলো 14 4.5 বিলিয়ন billion। ইয়ার্স। আর এটা কে বলে গেছে? হ্যাঁ, এটা আমরা বের করছি, এটা কি এগুলো বের করা যায়, ইউনিভার্সে এগুলো কার্বন আমরা টেস্ট শিখবো। করছিল কেউ? হ্যাঁ, এটা আমরা ওই তো আগে যা হয়ে গেছে ওইসব আমরা বের করতে পারি। 3.6 না ওয়াসি, আর্থের এত এজ বেশি হলো কিভাবে বের করলো? 4 পয়েন্টস। এইটাই তো সায়েন্টিস্টদের কাজ, তারা কারেন্ট এভিডেন্স দেখে প্রিভিয়াস টাইমে কি হয়েছে ওইসব জিনিসগুলো বের করতে পারে, বুঝছো? স্টারস এর লাইট দেখে এগুলা ফিগারস গুলো ইয়ে করেছেন না? স্টারস এর লাইট দেখে, দেন হাবেলস ল নামের একটা ল আছে ওগুলা দেখে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এজ অফ আর্থ কত, 4.6 বিলিয়ন ইয়ার্স। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ওয়াসি, মুশফিক, এইসব লেখা বন্ধ করো চ্যাটের মধ্যে। সো এখন এখানের মধ্যে যে জিনিসটা বললাম খেয়াল করো, কি জিনিস, যে ইউনিভার্সের এজ হলো কত, 14 বিলিয়ন ইয়ার্স, আর আর্থ ক্রিয়েট হয়েছে কত, ইউনিভার্সের ক্রিয়েশনের 10 বিলিয়ন ইয়ার পরে, মানে 4.6 বিলিয়ন ইয়ার আগে ক্রিয়েট হয়েছে। সো এখন সুপারনোভা এক্সপ্লোশন এত হিউজ সাইজের এক্সপ্লোশন হয় যে কি, আর্থকে কি করতেছে, 4.6 বিলিয়ন ইয়ার্স ধরে, আর্থকে কি করতেছে 4.6 বিলিয়ন ইয়ার্স ধরে সান আমাদেরকে এনার্জি দেয় না সুভা? তো তাহলে সান 4.6 বিলিয়ন ইয়ার্স ধরে আর্থকে যত এনার্জি দিছে, বুঝছো, এত বছর ধরে সে যত এনার্জি দিছে, একটা সুপারনোভা এক্সপ্লোশনের 1 সেকেন্ডে এর থেকে বেশি এনার্জি এমিট হয়, বুঝছো? এত বেশি? হ্যাঁ, যে আর্থ এই 4.6 বিলিয়ন ইয়ার্স ধরে আর্থকে যত না এনার্জি দিছে, একটা সুপারনোভা এক্সপ্লোশনে 1 সেকেন্ডে এর থেকে বেশি এনার্জি ইমিট হয়। একটা সুপারনোভা এক্সপ্লোশন যদি হয় রাতের আকাশে, এটা খালি চোখে দেখা যায়, এন্ড এটা স্কাইটা মোর দেন আ উইক অর মোর দেন 2 উইকস এরকম ব্রাইট থাকে ওই রিজিয়নটা, বুঝছো? নেক্সট টাইম যখন নাকি কোনো নিউজ আসবে যে কোন একটা স্টারের এরকম সুপারনোভা হইছে, তখন এরকম যদি তাকাও, তখন কিরকম টাইমে হয়, মানে কেন হয় বা এরকম? এটা হয় যখন নাকি স্টারটা মারা যায়, বুঝছো? স্টারের ডেথের সময় ওরকম একটা এক্সপ্লোশন হয়, এন্ড কেন মারা যায় এন্ড এভরিথিং, এইসব জিনিস আমরাও শিখে ফেলবো, ও লেভেলসেই শিখবো, খুবই ইন্টারেস্টিং, এগুলো মজার আছে। হ্যাঁ, তোমাদেরকে ভাইয়া একটা একটা দেখছিলাম কি যে দেখছিলা? সোলার সিস্টেম হলো মিল্কি ওয়েতে নড়াচড়া করতেছে, আমাদের সামনে যে কোনো টাইম একটা সুপারনোভা হতে পারে, আমরা কিছুই করতে পারবো না, উই জাস্ট হ্যাভ টু ডাই। সুপারনোভা ওখানে হলে পরে আমাদের কাছ পর্যন্ত আসতেও মনে করো যে উই আর আ সার্টেন নাম্বার অফ লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্যাট পয়েন্ট, বুঝছো? সো তাহলে ওখানে থেকে যে এক্সপ্লোশনটা হবে, লাইটের স্পিডেও যদি ওখান থেকে রেডিয়েশনটা আসে, সাম লাইট ইয়ার্স মানে কি, যে ওখানের থেকে লাইটের স্পিডে ওই ডিসটেন্স কভার করলেও তার কত বছর লাগবে, তাই না? অনেক টাইম লাগবে তো ভাই, তাহলে বাট পরে আমরা ওই জানবো জিনিস, না, আমরা আগে দেখবো না। ওই জিনিসটা তোমার ডিটেক্ট করার ওরকম আস্তে আস্তে তখন কিয়ামতের ওইসব কাহিনী হয়ে যাবে, বুঝছো? এগুলো হইতে অনেক হিউজ অ্যামাউন্ট অফ টাইম নেয়।
ওকে, তো সাডেনলি তাহলে সবাই ডিমেটেরিয়ালাইজ হয়ে যাবে, আমরা জানবো না যে আসতেছে। ব্ল্যাক হোল কখন হয়? যে সুপারনোভা এক্সপ্লোশনের পর রিমেইনিং ম্যাস কতটুকু থাকে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ব্ল্যাক হোল ক্রিয়েট হয়, বুঝছো? ব্ল্যাক হোল ক্রিয়েশন এন্ড এভরিথিং সবকিছুই কিন্তু আমরা পড়বো। দেখো তোমাদের স্টুডেন্ট বুকের এই পেজে চলে যাও, কত, এই যে পেজ নাম্বার 269, এই যে একটা ব্ল্যাক হোল কিভাবে ক্রিয়েট হয় এই জিনিসগুলো কিন্তু লেখা। নিউট্রন স্টার অর ব্ল্যাক হোল এই জিনিসটা কখন ক্রিয়েট হয় এই জিনিসটা তোমাদের পেজ নাম্বার, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 269 এ আছে, বুঝছো? খুবই ইন্টারেস্টিং এইসব জিনিস, এন্ড এইগুলো একদম লাস্টের টপিকটার জন্য সবাই একদম বসে থাকে যে এত বছর ধরে এরকম ফিজিক্স কষ্ট করে পড়ে আসে কেন, বিকজ লাস্টে এসে এই ইন্টারেস্টিং পার্টটা তারা পাবে এর জন্য, ঠিক আছে? এন্ড এই পার্টটুকু তোমাদেরকে এমন সুন্দর করে গল্প বলা হবে যে তোমাদের এগুলা কোনো নোট করা লাগবে না, কিছু করা লাগবে না। ওই ক্লাসগুলোতে বেসিক্যালি আমি জাস্ট গল্প বলবো, যে ওরকম বড় দাদিমা নানিমা থাকে না যে রাতের বেলা ওরকম ঘুমানোর আগে গল্প বলে, বুঝছো? তো অমন টাইপের গল্প বলবো কতগুলা, জাস্ট ওই গল্পগুলা প্রতিদিন শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে যাবে। এইগুলা একদম পুরো গল্পের মতো ভাইয়া সিকোয়েন্স বাই সিকোয়েন্স এমন যায়। ভাইয়া যদি তুমি ক্লাসে বলো তাহলে রেকর্ড করে রেখে দিতে হবে। ঠিক আছে, এটা এমনিতে তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদের জন্য রেকর্ড করা আছে, বাট এইখানের এইসব জিনিস বুঝার জন্যই তোমার আগের অন্য ব্যাপারগুলি বুঝতে হবে। ফোর্স কিভাবে কি কাজ করে, ইলেকট্রিক ফোর্সের কাজ কি, নিউক্লিয়ার ফোর্সের কাজ কি, এইসব ব্যাপারগুলি আমরা এই যে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে নিউক্লিয়ার ফোর্সের এইসব শিখবো। এই যে দেখো এখানে এটা হলো আমাদের গ্যালাক্সিটা, মিল্কি ওয়ে, যে স্পাইরাল গ্যালাক্সি, দেখছো? আমাদের বইতে তো ভাইয়া তুমি কি এমনি গল্প বলবা যে অনেক অনেক দিন আগে কিছু পার্টিকেলস ছিল? কি কি বুঝি নাই। অনেক অনেক দিন আগে কিছু পার্টিকেলস ছিল স্পেসে। হ্যাঁ, ওইটাই, যে ওরকম বিগ ব্যাং থেকে শুরু করে, যে একদম বিগ ব্যাং এর সময় যে হাইড্রোজেন ক্রিয়েট হয়েছে, ওই হাইড্রোজেন থেকে নেবুলা ক্রিয়েট হবে, দেন নেবুলা থেকে কেমনে করে স্টার ক্রিয়েট হবে, সবগুলো এমনি এমনি করে সিকোয়েন্স ওয়াইজ কাহিনী আসবে, বুঝছো? আচ্ছা, সো তাহলে এগুলা ব্যাপার, এগুলা ফ্যান্সি ব্যাপার স্যাপার, এগুলো আমরা যখন সিলেবাসের একদম লাস্টের দিকে চলে আসবো তখন। আর এই যে এখানে নেমোনিকটাও খুবই মজার, দেখছো? আমরা কতগুলি ছন্দ দিয়ে এরকম মনে রাখি না, তো এটার ছন্দটা দেখছো কত মজার? ও বি এ ফাইন, যে এফ দিয়ে ফাইন, ছেলেরা গার্ল বলবা আর মেয়েরা গাই বলবা। যদি অন্য ব্যাপার থাকে তাহলে তোমাদের ব্যাপার, ওটা যার যার অপিনিয়ন, ওগুলা কিছু বললে পরে এমন অ্যাটাক আসে বলার বাইরে, বুঝছো? কিস মি এমন। সো এগুলি নেমোনিক, এগুলা বললাম তো যে পেশেন্স নিয়ে তোমরা যতজনই এরকম পড়ে শেষ করবা, লাস্টে এসে এভরিথিং উইল বি ওয়ার্থ ইট, যে প্রত্যেকটা জিনিসের তুমি অ্যান্সার জানবা, এন্ড তখন আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে, বুঝছো? যে কখন কোন সময় কি হয় না হয়, এন্ড ইউ ক্যান নো দ্য এক্সপ্লেনেশন অফ এভরিথিং দ্যাট ইজ অকারিং অ্যারাউন্ড ইউ। তো এটাই হলো ফিজিক্সের মেইন পার্ট, ওকে? আচ্ছা, সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যত মানে দুইটা জিনিসের ম্যাচ যত বেশি থাকবে তত গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি থাকবে না? ইয়েস, এক্স্যাক্টলি। এই জিনিসটাও তোমাদের, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের এই জিনিসটাও এখানে আমরা পড়বো। এই যে ম্যাস যত বড় স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স, ম্যাস যত ছোট উইক গ্র্যাভিটেশনাল ফোর্স, ডিসটেন্স যত কম গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি, ডিসটেন্স যত বেড়ে যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স তত কমে যাবে, ঠিক আছে? তো তার মানে যত কাছে আসবে তত বেশি ফোর্স অ্যাট্রাক্ট করবে, যত দূরে যাবে তত বেশি কি বলে কম ফোর্সে অ্যাট্রাক্ট করবে, এমন টাইপের ব্যাপার। তো তার মানে এই যে the size of the force, কোন ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। কিসের উপর ডিপেন্ড করে? ম্যাসের উপর আর ডিসটেন্সের উপর। তো এইসব ব্যাপারগুলোতে আমরা পরে আসব। তো এখনের জন্য আমরা জাস্ট বেসিক যেটা এস্টাবলিশ করতে চাচ্ছি, আজকের ক্লাসটা আমরা চ্যাপ্টার 2 এর যে ফোর্সের অ্যাকচুয়ালি মেইন পার্টগুলি কোথায়, সব জায়গায় আমাদের ফোর্স আসবে, ওকে? প্রত্যেকটা জায়গায় এখানে ফোর্স নিয়ে কাজ থাকবে। কি জিনিস? যে এই চারটা ফোর্সের আন্ডারে দুনিয়ার যত ফোর্স আছে সবকিছু, ওকে? তো কি কি ফোর্স?
gravitational force, electromagnetic force, strong nuclear force, weak nuclear force. These are the only type of forces that exist. বাকি যতগুলি ফোর্সই পাবা সবগুলি কি হবে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটার আন্ডারে পড়বে। বুঝছো আজমাইন? যে এখানের মধ্যে তুমি যে কোনো একটা ফোর্সের কথা বলবা, ওই ফোর্সটা কি হবে, এই চারটা যে ক্লাসিফিকেশন দিলাম এই চারটার মধ্যে যে কোনো একটা টাইপের মধ্যে পড়ে যাবে। ওকে ওকে আচ্ছা, সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টে ফোর্সের কথা, যে ফোর্স ফান্ডামেন্টালি কয়টা, চার টাইপের। ওকে আচ্ছা, তো এখন এই জিনিসটা সব একটু কপি করে ফেলো, কারো যদি লেখা না হয়ে থাকে। এজ অফ দ্য ইউনিভার্স এটা এমনি গল্প করার জন্য বলছিলাম, এটা নোট ডাউন করে রাখলে রাখতে পারো, বিকজ এটা পরে লাগবে। ওকে এরিক, তো তাহলে এই জিনিসটা নোট ডাউন করে ফেলো। এই জিনিসটা নোট ডাউন করার পর দেন আমরা ফোর্সের ফর্মুলা, যে রেজাল্টেন্ট ফোর্স কি জিনিস আর আনব্যালেন্সড ফোর্স কি জিনিস, ওই জিনিসটা দেখব। ইলেক্ট্রোম্যাগনেটিক এর ওখানে যে অ্যারো দিয়ে লাগছো, কোনো ডেফিনিশন লিখবা? ওখানের মধ্যে ডেফিনেশন, এটা অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ ফোর্স বিটুইন চার্জেস অর ম্যাগনেটস, ওইটা না লিখলেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট নামটা জেনে রাখলেই হবে। ওকে ভাইয়া কিছু স্টার্ট করার আগে মিটিংটা চেঞ্জ করে ফেলো, এমনি 5 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সবাই কপি করা শেষ করুক, দেন নতুন মিটিং স্টার্ট করে দেন কন্টিনিউ করব। তার কপি করা তো শেষ অনেক আগে। ওকে, সো যাদের কপি করা শেষ হয় না তারা একটু তাড়াতাড়ি করে ফেলো। কারো বাকি আছে? ভাইয়া শেষ। ওকে, সো যদি কারো বাকি না থাকে সো তাহলে তোমরা এখন নতুন মিটিং এ জয়েন করো, ওখানের মধ্যে কন্টিনিউ করতেছি। ভাই এখানে যেগুলো আছে সবগুলাই, যেগুলো তুমি আছে এখানে যা যা সবগুলাই, লিখছো ওগুলো সবই কি কপি করবো? হ্যাঁ হ্যাঁ সবই কপি করবা। তুমি ইলেকট্রোম্যাগনেটিক এর ওইটা কি ডেফিনেশনটা দিছো? না না, ওইটা কিছু লেখা লাগবে না, ওইটা জাস্ট নামটা লিখে রাখো, যে চারটা ফোর্স কি কি, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক অর ইলেকট্রোস্ট্যাটিক, নিউক্লিয়ার ফোর্স, উইক আর স্ট্রং। ঠিক আছে জেরিন? হ্যাঁ চার নাম্বার ফোর্সটা কি বলো ভাইয়া? এই যে 4 নাম্বার, এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর উইক নিউক্লিয়ার ফোর্স, যে নিউক্লিয়ার ফোর্স দুই টাইপের, স্ট্রং আর উইক, এটা। পেজ 272 ফিগার 28.3, দাঁড়াও দেখি সবার কি কপি করা শেষ? হ্যাঁ ভাইয়া। ভাইয়া জেরিনের শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া। ওকে, সো দেখি পেজ নাম্বার 272, হ্যাঁ। সো এখন এখানের মধ্যে ডপলার ইফেক্টের এই জিনিস কিন্তু আমরা পড়ছিলাম আগে, না? ডপলার ইফেক্টের এটা কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড 8 এ একটা লেকচার দিছিলাম। সো ওই রিলেটেড আমাদের এগুলো কাজ আসবে, যে ডপলার ইফেক্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কোন গ্যালাক্সি কি আমাদের কাছে আসতেছে নাকি আমাদের থেকে দূরে চলে যাইতেছে, কাছে আসলে কত রেটে কাছে আসতেছে, দূরে চলে গেলে কত রেটে দূরে চলে যাচ্ছে, এইসব জিনিস। এসব সবই খুবই মজার মজার ব্যাপার, বাট এর জন্য ফার্স্ট আমাদের বেসিক গুলো বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, সো এরকম আমাদের, বলো। হিউম্যান এক্সটিংশনের পর অ্যান্ড্রোমেডা আর মিল্কি ওয়ে মার্জ করবে। ওখানের মধ্যে আমাদের এটা আসলে বলা যায় না কিছু আসলে কি হবে, বুঝছো? বিকজ এটার ফাইনাল আউটকামটা ওইটা বোঝার জন্য আমাদের ইউনিভার্সের যত ইনফরমেশন জানতে হয়, এখন পর্যন্ত আমরা ওরকম ইনফরমেশন গুলি জানি না। আমরা ভিজিবল ইউনিভার্সেরই এখন পর্যন্ত মাত্র 4% জানি, বাকি 96%ই আমাদের কাছে আননোন। সবকিছুই ডার্ক ম্যাটার আর এনার্জি দিয়ে আমরা বলি। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা বাকি লেকচারটা কন্টিনিউ করতেছি।
আচ্ছা ভাইয়া মানে যখন মানে ধরো দুইটা মানে এলিমেন্টস এর মধ্যে যে ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা থাকে ওইটা কিসের মধ্যে পড়বে? দুইটা দুইটা কার মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন? ধরো মানে একটা কম্পাউন্ডের মধ্যে হ্যাঁ, তো বা এখানে ধরো কম্পাউন্ডটা কিভাবে ক্রিয়েট হয়? আয়নিক অর কোভ্যালেন্ট যখন ক্রিয়েট হয় এগুলা কি ইলেকট্রনের আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশনের জন্য না, সো এটা ইলেকট্রোম্যাগনেটিক হ্যাঁ, এর আন্ডারেই পড়ে। আচ্ছা তো নিউক্লিয়ার ফোর্স এর মধ্যে কোনটা কোনটা হবে? খালি জাস্ট ওই যে প্রোটন আর মানে নিউক্লিয়াসের মধ্যে যেটা ওইটাই? জাস্ট একদম উইদিন দা নিউক্লিয়াস, ওইটা ইলেকট্রন কেউ নিবে না। জাস্ট নিউক্লিয়াসের মধ্যে যেই ফোর্সটুকু এটাই হলো নিউক্লিয়ার ফোর্স, বুঝছো? আচ্ছা ওকে, সো তাহলে লেটস কন্টিনিউ দ্য লেকচার। সো আমরা ফার্স্টে আজকে ফোর্স কি জিনিস এটা দেখলাম, ফোর্স কয় টাইপের এটা দেখলাম। অলরাইট, নাও আমাদের ফোর্সেস কি হইতে পারে? ব্যালেন্সড হইতে পারে, আনব্যালেন্সড হইতে পারে, তাই না? তো এখন এখানের মধ্যে এই ব্যাপারগুলি লিখে ফেলি। ফার্স্ট অফ অল, forces acting on an object, forces acting on an object can be balanced or unbalanced. ঠিক আছে, ফোর্সেস গুলি ব্যালেন্সড হতে পারে, আনব্যালেন্সড হতে পারে, ডিপেন্ড করে ফোর্স গুলি কোনগুলি কাজ করতেছে এন্ড কোন ডিরেকশনে। অলরাইট, সো এখন আমরা যদি দেখি এমন এক্সাম্পল, এগুলি কেমন এক্সাম্পল দেওয়া যায়, লেটস সি। সাপোজ এই হলো তোমার অবজেক্ট, তো এখন এই অবজেক্টটার উপরে এইদিকে 5 নিউটন ফোর্স, এইদিকে 5 নিউটন ফোর্স কাজ করতেছে। সো এখন এটা যদি আমি জিজ্ঞাসা করি রাইসা যে এখানে কি ফোর্স গুলি কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? They are balanced. ব্যালেন্সড। কেন? বিকজ দ্য ফোর্সেস আর ইকুয়াল এন্ড ইন অপোজিট ডিরেকশনস, তাই না? তো তাহলে এখানের জন্য বলবো, Yes. সরি 5 নিউটনটা লেখা হয় নাই, নিউটন। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা কি বলবো? The forces are balanced. So unbalanced force is 0. যে তার উপরে কি নাই, কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ করছে না। সেম ওয়েতে আমরা যদি এমন দেই, এইটার জন্য কি হবে আবিদ বলতো? ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড? ব্যালেন্স, তো কারণ দুইটাতে 15 আছে, তাই না? উপরেও হ্যাঁ 15 নিচেও 15, সো তাহলে নিচে 15। তো তাহলে the forces are balanced. তো তার মানে ব্যালেন্সড ফোর্স কখন কাজ করবে? যখন নাকি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট ডিরেকশন দিয়ে কাজ করবে। তো তার মানে একজন ফোর্স আরেকজন ফোর্সকে কি করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে। সো তাহলে তখন আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু হবে কত? 0। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা ব্যালেন্সড ফোর্সের দুইটা এক্সাম্পল দেখলাম। সো এখন এই দুইটা একটু সবাই তাড়াতাড়ি কপি করে ফেলো। শেষ ভাইয়া। ভেরি গুড। ওকে, সো নাও আমরা যদি এমন দেই, এখানে 10 নিউটন, এদিকে 2 নিউটন,
এখন এখানে যদি আমি বলি যে রূপকথা এই ফোর্স দুইটা কি ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড? আনব্যালেন্সড ভাইয়া। আনব্যালেন্সড। কোন দিকে ফোর্সটা বেশি? রাইট সাইডে। রাইট সাইডে ফোর্সটা বেশি। থ্যাংক ইউ। সো তাহলে এটা কি বলবো? The forces are unbalanced are the force is greater to the right by 8 নিউটন। যে টুয়ার্ডস রাইটে আমাদের ফোর্সটা বড়, কতটুকু বড়? 8 নিউটন বড়। সো তাহলে এইভাবে করে আমরা লিখে রাখতে পারি কি জিনিস, যে এই যে ফোর্স গুলা কাজ করতেছে, ফোর্সটা কি আনব্যালেন্সড, কত? টুয়ার্ডস রাইট এন্ড ভ্যালুটা হলো 8 নিউটন। ঠিক আছে রূপকথা, এইভাবে করে আমরা লিখে ফেলবো। ওকে, নাও এমন যদি কোনো সিচুয়েশন হয়। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো ফারিসি। ভাই আমরা যদি এক সাইড থেকে একটা অবজেক্টকে ফোর্স দেই, তাহলে এটা আমাদেরকে মানে নিউটনস থার্ড লতে যেটা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশনস, তাহলে অবজেক্টটা মুভ করে কেন? আচ্ছা, সো এখন দেখো ব্যাপারটা হলো তোমার এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, দ্যাটস ভেরি গুড, বাট তোমার ফোর্সটা যে রিঅ্যাকশন ফোর্সটা যে দেয়, সে কি তার নিজের উপরে রিঅ্যাকশন ফোর্স দেয় নাকি তোমার উপরে দিবে? দেখো মনে করো আমি তোমাকে আঁকি ফার্স্টে, লেটস সি। যে মনে করো এই হলো একটা টেবিল, বা মনে করো এই হলো একটা বক্স, ঠিক আছে? এখন তুমি কি করবা? তুমি ফারিসি তুমি এটাকে ধাক্কা দিবা, ওকে? সো ইউ আর পুশিং ইট টুয়ার্ডস রাইট, ওকে? সো ইউ আর পুশিং দ্য বক্স টুয়ার্ডস রাইট বাই 10 নিউটন ফোর্স। সো এখন বক্সটা যে রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিবে ফারিসি, বক্সটা যে রিঅ্যাকশন ফোর্স ব্যাক দিবে, এটা কার উপরে কাজ করবে? তোমার উপর নাকি বক্সের উপর? আমার উপরে। তোমার উপরে। সো তাহলে তুমি কি করবা? 10 নিউটনের এই ব্যাকওয়ার্ড ফোর্স ফিল করবা। সো যখন বক্সের উপরে কি কি ফোর্স কাজ করতেছে ওইটা কনসিডার করব। যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আমরা যখন আঁকি তখন আমরা কি করি? শুধু ওই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে ওইটাকে কনসিডারেশনে নেই। সো তাহলে বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যখন আঁকবো তখন জাস্ট কি হবে? বক্সের উপরে কি আছে? টুয়ার্ডস রাইট একটা ফোর্স আছে। আর রিঅ্যাকশন ফোর্সটা যে দিছিল ওটা কার উপরে কাজ করতেছে? বক্সের উপরে নাকি তোমার উপরে? আমার উপরে। তো তাহলে এই ফোর্সটা কি বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে? আসবে না, ওকে? তো তাহলে তুমি ফোর্স এক্সার্ট করছো বক্সের উপর, সে রিঅ্যাকশন দিবে তোমার উপরে, নট অন ইটসেলফ। সে যদি নিজের উপরে রিঅ্যাকশনটা দিত তো তাহলে সামনে 10 পিছে 10, তো তখন সে মুভ করতো না। কিন্তু হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তুমি 10 নিউটন ধাক্কা দিতেছো সামনে, সে 10 নিউটন কিন্তু নিজের উপরে কাজ করাবে না, সে কার উপরে কাজ করাবে? যে তাকে ধাক্কা দিতেছে তার উপর। মানে তুমি ধাক্কা দিচ্ছিলা, তোমাকে পিছের দিকে 10 নিউটন ফোর্স দিয়ে ব্যাক দিবে, ওকে? তো তাহলে বক্সের উপরে কিন্তু ঠিকই কি আছে? একটা রেজাল্টেন্ট ফোর্স আছে না? জি ভাইয়া। তো তাহলে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকলে অবজেক্টটা কি করবে? অ্যাসেলারেট করবে। সো দ্যাটস ওয়াই ইট মুভস ইন দ্যাট ডিরেকশন। বুঝতে পারছো? তো ভাইয়া এটা কি মানে 10 নিউটনই ব্যাক দিবে, মানে যতটুকু ফোর্স আছে ইকুয়াল এটাই দিবে? হ্যাঁ ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তানিম। ভাই আমরা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব আমাদের তো ততটুকু ফোর্সই দিবে, তাই না? হ্যাঁ। তাহলে যদি আমরা মানে সাইকেলের কথা বলি, মানে সাইকেলে যে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, মাঝে মধ্যে তো এটা নিজের কন্ট্রোলে থাকে না, তখন কি করব? ওইটা তো আর আমাদের সেম ফোর্সটা দিতেছে না। নিজের কন্ট্রোলে থাকে না বলতে? মানে আমি যতটুকু প্যাডেল দিচ্ছি মাঝে মধ্যে তো এটা আমার কন্ট্রোলে থাকে না। যদি কন্ট্রোলে থাকতো তাহলে তো আমি ওইটাকে আবার কন্ট্রোল করতে পারতাম, মানে ব্রেক ছাড়া, উইদাউট ব্রেক। কন্ট্রোলে থাকে না বলতে কি এটা বুঝতেছি না। যে তুমি যখন পেডেল দিবা তখন তোমার পা পেডেলের উপরে যতটুকু ফোর্স দেয়
পেডেল তোমার পায়ের উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্সই ব্যাক দেয়, কমও না বেশিও না। এখন তুমি পেডেলে চাপ দিলে কি হয়, পেডেলটা ঘুরলে চেইনটাকে ঘুরায়, চেইনটা ঘুরলে পরে চাকাগুলো ঘুরে, তখন সাইকেলটা সামনে আগায়। এখন তোমার কন্ট্রোলে থাকতেছে না বলতে কি জিনিস, তুমি যখন নাকি পেডেলে পা দিচ্ছ না, ওকে, কি তোমার সাইকেলে ব্রেক নাই এটা বলতেছো, কন্ট্রোলে নাই এমন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি মানে বেশি ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন তো আমি আর কন্ট্রোলে রাখতে পারতেছি না, এটা বললাম। সো তোমার সাইকেলের যদি ব্রেক না থাকে ওটা থামতে কষ্ট হবে। সো এখন তোমার ব্রেকের সাথে ব্যাপারটা কি, যে সাইকেলটা যে থামবে ওটা কি রোডের সাথে কতটুকু ফ্রিকশন হচ্ছে ওইটা নিয়ে। ব্রেকের ব্যাপারটা তোমার সাইকেলের টায়ারের সাথে রোডের যে ফ্রিকশন হবে ওই জিনিসটা, বুঝছো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সুজাল এগুলো বলো না। তো এখন এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, যে তোমার ব্রেক নাই সাইকেলে, দ্যাটস ভেরি গুড, ভালো কথা। তো এখন তুমি সাইকেলে পেডাল দিলা, সাইকেলটা চলা শুরু করলো, সামনে আগাচ্ছ। এখন তোমার সাইকেলে ব্রেক নাই, সো তুমি ব্রেক অ্যাপ্লাই করে তো সাইকেলটাকে বন্ধ করতে পারবা না, তো ব্রেক নষ্ট, ওকে। সো এখন তুমি ব্রেকে যতই চাপো ওখানের মধ্যে তো কোনো লাভ নাই, তাই না বলো তানিম? তো তুমি ব্রেক যতই অ্যাপ্লাই করো ব্রেক ওখানে কাজ করবে না। সো তাহলে তোমার কি করতে হবে, ন্যাচারালি থামাইতে হবে। কি, ইদার তুমি তোমার কি করবা, এই তো মেজাবিন যেটা বলছে, একটা হলো তুমি পা নামায় দিয়ে এক্সট্রা একটা ফ্রিকশন দিয়ে তুমি সাইকেলটাকে থামাবা, অর যতক্ষণ সাইকেলটা চলতেছে ততক্ষণ তুমি কি করবা, যতক্ষণ সাইকেলটা চলতেছে তুমি এটাকে স্টেডি ওয়েতে ধরে রাখলা, ফ্রিকশনের জন্য আস্তে 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 এটা কি করবে, ইভেন্চুয়ালি ইট উইল কাম টু রেস্ট। যদি ভেলোসিটি বেশি থাকে রেস্টে আসতে বেশিক্ষণ সময় লাগবে, ওকে। সো তাহলে বেশিক্ষণ সময় লাগবে থামতে যদি স্পিড বেশি থাকে ইনিশিয়ালি, আর যদি তুমি পা দিয়ে ওরকম এক্সট্রা একটা ফ্রিকশন দিয়ে থামায় দাও তো তখন তাড়াতাড়ি থামতে পারবে। এটাই হলো ব্যাপার, বুঝতে পারছো তানিম? এখানে অ্যাকশন রিঅ্যাকশন তোমার কোশ্চেনের সাথে রিলেটেড ছিল না, এখানের মধ্যে তোমার ভাইয়া একটা বলো কোশ্চেন আমার, বলো। লেটস সে একটা ইলেকট্রিক ফেন্স আছে আমার সামনে, আমি হাত দিলাম, আমি হলাম উড়ে উড়ে চলে গেলাম, তো আমার উপরে তো একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ ফেন্সের উপর হয়েছে, ওকে ফেন্সের উপর হয়েছে, বাট সিন্স ইট ইজ কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, সো তুমি তার মুভমেন্ট ওরকম বুঝতে পারো নাই, বা ফেন্সের ম্যাস এতই বেশি যে তার মুভমেন্টটা যে হয়েছে তুমি ওটাকে পারসিভ করতে পারো না। যে দেখো, এই যে মনে করো আমি টেবিলের উপরে যদি একটা ঘুষি দেই, ঠিক আছে, সো এখন টেবিল আমার হাতের উপর যেই ফোর্স দিবে আমিও কিন্তু টেবিলের উপর সেম ফোর্সই দিচ্ছি, বা আমি যদি ওয়ালে একটা ঘুষি দেই, ঠিক আছে, সো তখন কি হবে, ওয়াল আমার হাতের উপর যেই ফোর্স দেয় আমিও ওয়ালের উপর সেম ফোর্স দিচ্ছি, কিন্তু ওয়ালের মুভমেন্টটা কেন দেখি না, বিকজ ওয়ালটা যেহেতু এত ম্যাসিভ, অর ওয়ালটা কি করা আছে, কোন একটা জায়গায় ফাসেন করা আছে, আর আটকায় রাখা আছে আর্থের সাথে, তাই তো? সো এর জন্য তার মুভমেন্টটা ভিজিবল হয় না, ঠিক আছে? যে মনে করো এনার্জির সাথে, হ্যাঁ বলো, ফোর্সে আর এনার্জির সাথে কোনো কানেকশন আছে? যেমন আমি বেশি ফোর্স দিলাম তত বেশি এনার্জি আমার খরচ হয়েছে। হ্যাঁ ফোর্সের সাথে এনার্জির কানেকশন আছে, যে এনার্জি অর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, ওগুলো আমরা দেখবো এনার্জি চ্যাপ্টারে। হ্যাঁ ওকে। সো তাহলে এই জিনিসটা আমরা যদি ফারিসির এই এক্সাম্পলটাই ধরি, সো এখন দেখো বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, বক্সের উপরে জাস্ট একটাই ফোর্স আছে, সো এই ফোর্স কি কখনো ব্যালেন্সড হবে আজমাইন? আচ্ছা ভাইয়া, সাইকেলটা চালাতে চালাতে আমরা অনেক সময় ব্রেকটা করলে একটা ভিলি দেই না, ওটা তো তখন ওই ফোর্সটা রোটেশনাল ফোর্সে কনভার্ট হয়ে যায় না? ওই যখন ফ্রন্টে ব্রেক, এটা তোমার রোটেশনাল ফোর্সে কনভার্ট হচ্ছে নাকি না, এটা তোমার মেইন কাজটা কি, তুমি ব্রেক অ্যাপ্লাই করে এটাকে কি করতে চাচ্ছ, থামাইতে চাচ্ছ, তাই তো? সো তখন তোমার চাকাটা রাস্তার সাথে কন্টাক্ট, ফ্রন্টেরটা আটকাইলে, ওই তো ফ্রন্টেরটা আটকাইছে শুধু, তো তখন তোমার কি হবে, ফ্রন্টেরটা থামাইলে আমরা একদম পিছেরটা স্পিন করবে একটা সাইডে, মানে ঘুরে যাবে, সো তখন ওইটা ঘুরে গেল, ওইটা তো কোনো সমস্যা না, ওইটা তো তোমার মোমেন্টামের জন্য, যে তুমি মুভমেন্টের মধ্যে ছিলা, তোমার সামনের চাকাটা আটকায় আছে, এখন সাইকেল এরকম উপরে উঠে গেছে, তো এখন কি হবে, তোমার ওয়েটের জন্য, যে তুমি উপরে বসে আছো দেখে তোমার ওয়েটের জন্য এটা কি করে, সাইডে ঘুরে যায়। তুমি যদি পুরাটা কন্ট্রোল করো তাহলে কিন্তু
সাইকেলটা ওরকম ঘুরবে না, যে সাইকেলটা এমন ওয়েতেই কি করবে, সাইকেলটা এরকম ওয়েতেই কিন্তু থাকতে পারবে। কিন্তু তুমি যদি এরকম বাঁকায় যাও তো তখন কি হবে, পিছের সাইডটা, পিছের চাকাটা ইদার লেফটে বা রাইটে ওরকম শিফট করবে। তুমি যদি ব্যালেন্স রাখতে না পারো তো তখন এরকম সাইডে শিফট করবে। আর তুমি যদি এটাকে পুরাটা এরকম ধরে রাখো তো তখন কিন্তু সে ওই স্ট্যান্সেই থেকে সাইকেলটা থামলো, ল্যান্ড করলা, পিছের চাকাটার রোটেশনটা রাস্তার সাথে ধাক্কা খেয়ে আবার থেমে যাবে। বুঝছো? তাহলে ভাই লাইক যদি একদম হোল্ড করে রাখতে চাই পজিশনে তাহলে একদম পারফেক্টলি ব্যালেন্স থাকা লাগবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, কি জিনিস, the forces are unbalanced। কেন? জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে। এন্ড আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত শামস? আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত এখানে? 10 নিউটন। 10 নিউটন। কোন ডিরেকশন? টু রাইট। The force is 10 নিউটন towards right। সো তাহলে আনব্যালেন্সড ফোর্সটা হলো 10 নিউটন কোন দিকে? রাইটে। এখন এখানের জন্য আমাদের মেইন তাহলে ফর্মুলাটা কি, যে আমাদের ফোর্সের মেইন ফর্মুলাটা কি? ফোর্সের মেইন ভাইয়া ফর্মুলা, এই যে এটা যে লিখলা এটা কি বক্সটার আগে পিছে কোনো নাই, ফোর্স নাই? না না, বক্সটার উপরে জাস্ট এইটাই হরাইজন্টাল ফোর্সটা শুধু 10 নিউটন ফোর্স। আচ্ছা ঠিক আছে, শুধু একটাই ফোর্স কাজ করতেছে, তো শুধু একটা কাজ করলে কি এটা কখনো ব্যালেন্সড হয়? না। তো তাহলে এটা আনব্যালেন্সড। ওকে, আচ্ছা, সো আমরা এখানে থেকে মেইনলি জিনিসটা কি লিখবো, যে আনব্যালেন্সড ফোর্স, ম্যাস এন্ড অ্যাসেলারেশন রিলেটেড একটা ফর্মুলা আছে, ওই জিনিসটা লিখে রাখবো। যে কি জিনিস? আনব্যালেন্সড ফোর্স F is equal to ma। yes, unbalanced force is equal to mass times acceleration। তো তাহলে আমরা যখন নাকি F equal to ma বলি, F টা কিন্তু যে কোনো ফোর্স না, F টা স্পেসিফিক্যালি কি নিদিতা? F টা হলো স্পেসিফিক্যালি আনব্যালেন্সড ফোর্স। ওকে, সো তাহলে এই ব্যালেন্সড ফোর্সের জন্য কোনো ফর্মুলা না, ব্যালেন্সড ফোর্স মানে হলো আনব্যালেন্সড ফোর্স 0। তো আনব্যালেন্সড ফোর্স 0 মানে ওখানের জন্য অ্যাসেলারেশন কত আসবে? 0 আসবে, এই জিনিসটাই। বুঝছো? আনব্যালেন্সড ফোর্সের জন্য আলাদা এরকম ফর্মুলা। ব্যালেন্সড ফোর্স ইজ আ টাইপ অফ আনব্যালেন্সড ফোর্স যার ভ্যালুটা কত? 0 আর কি। ঠিক আছে? তো ভাই এই আনব্যালেন্স ফোর্সের ফর্মুলাটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য না শুধু, সব ফোর্সের জন্য, যে কোনো ফোর্স ফর এনি টাইপ অফ ফোর্স, ওটা যদি আনব্যালেন্সড হয়, যে একটা অবজেক্টের উপরে যতগুলি ফোর্স কাজ করতেছে সবগুলিকে প্লাস মাইনাস করে তুমি যদি দেখো যে অবজেক্টের উপরে কি আছে, রেজাল্টেন্ট একটা ফোর্স আছে, সো ওই রেজাল্টেন্ট ফোর্সটা কি? রেজাল্টেন্ট ফোর্স মানে হলো আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, রেজাল্টেন্ট আর আনব্যালেন্সড একই কথা। resultant force or unbalanced force is equal to what? তো ভাইয়া তো এটা কেমন নিউক্লিয়ার ফোর্সের জন্য কেমনে ওয়ার্ক করে? নিউক্লিয়ার ফোর্সের জন্য কিভাবে ওয়ার্ক করে ওগুলো আমরা দেখবো পরে, যখন ওইসব ফোর্স গুলাতে আসবো তখন দেখবো নি। হ্যাঁ, আচ্ছা, সো এখন এটা যা জেনে রাখো, ফর এনি টাইপ অফ আনব্যালেন্সড ফোর্স, যত ফোর্সে কাজ করুক, যদি ফোর্স গুলা ব্যালেন্স না হয় তো তাহলে কি? the unbalanced force that will be acting on the object will be equal to what? mass of the object into acceleration। ঠিক আছে? আরেকটা ফর্মুলা আছে না, এই যে মোমেন্টাম রিলেটেড? হ্যাঁ, মোমেন্টাম রিলেটেড, এটা আমরা আসবো চ্যাপ্টার 4 এ, তখন দেখবো। সো সবার কপি করা হয়েছে এটা রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে সবার যদি কপি করা হয়ে যায় দ্যাটস ভেরি গুড। তো এখন তোমাদের স্যাটারডের জন্য হোমওয়ার্কটা আবার বলে দেই, ক্লাসের শুরুতে বলছিলাম HW ফর স্যাটারডে কি? এক্সারসাইজ কোয়েশ্চেনস অফ চ্যাপ্টার 1।
সরি সো চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেন গুলো হবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ভাইয়া কোনো কোশ্চেন যদি না পারে তাহলে কি? ওই তো ওগুলা উইদিন সলিউশন করাবো, সমস্যা নেই, ওটা ব্ল্যাঙ্ক রাখবা দেন ওগুলা করাই দিব, ঠিক আছে? এই কি স্যাটারডের আগে জমা দিব যে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া মেসেঞ্জার পাঠাবো? হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে। ওকে ওকে ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই, স্যাটারডেতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। বাই ভাইয়া। বাই।